চার বন্ধু বৃষ্টি মুখর সন্ধ্যায় টিভিতে ভূতের মুভি দেখতে বসেছে, কিন্তু ভিডিও প্লে করতেই ভয় চমকে উঠল। কারণ টিভিতে মুভি নয়, বরং ওই চার বন্ধুকে দেখা যাচ্ছে। সাথে এইটাও দেখাচ্ছে যে তাদের সাথে আগামী কয়েক ঘন্টায় কি কি হতে চলেছে, যা দেখে সবার হৃদস্পন্দন বেড়ে যায়। কি এমন দেখলো তারা? একটা এমন টিভি যা কিনা তাদের ভবিষ্যৎ বলে দিচ্ছে। সাউথ ইন্ডিয়ার ইংরেজ আমলে তৈরি অভিশপ্ত কলোনির মাঝে একটা হন্টেড মহল, যাকে নিয়ে এলাকায় ছড়িয়ে রয়েছে বহু কুখ্যাত ঘটনা। পুরনো ব্রিটিশ ধাঁচের স্থাপত্য, ভাঙা জানালা, ছত্রাক ধরা দেওয়াল, আর এক অদ্ভুত নীরবতা, যেন এই জায়গায় সময় থেমে গেছে। বর্তমানে এই কলোনির বেশিরভাগ বাড়িই বন্ধ এবং সরকার জায়গাটাকে নিরাপত্তার জন্য সিল করে দিয়েছে। তবে এক বৃষ্টির রাতে চার বন্ধু নেশা করে মজার ছলে এই মহলে ঢুকে পড়ে। কিন্তু এই এক রাতের ভুল তাদের জীবনে এমন বিভীষিকা ডেকে আনলো যা কখনো কল্পনাও করতে পারেনি। আজ এই গল্প এক বাস্তব জীবনের অভিশপ্ত কলোনির হন্টেড মহলকে নিয়ে। আজকের মুভি ডিমন্টে কলোনি। চেন্নাই শহরের চার বন্ধু, শ্রী, সজিত, রাঘব আর বিমল। রাঘব ভূতের গল্প লেখে। বহুদিনের ইচ্ছে ওর লেখা গল্পের উপর একটা মুভি তৈরি হবে। এই জন্য মাঝের মধ্যে প্রডিউসার ডাইরেক্টরদের দ্বারস্থ হয়। তবে রাঘব কিন্তু বেশ চালাক। বিদেশি মুভির গল্পগুলোকে ইন্ডিয়ান টাচ দিয়ে নতুন গল্প বানিয়ে নেওয়া ওর হাতের নস্যি। সজিত ইলেকট্রিশিয়ান, বাড়ি বাড়ি ঘুরে যেটুকু রোজগার করা যায় এই আর কি। তবে দুঃখের বিষয়, সারা বাড়িতে ইলেকট্রিকের কাজ করার পর যে টাকা পায়, একটা টিভি কোম্পানির লোক জাস্ট টিভি ইনস্টল করতে এসে ওর ডবল টাকা নিয়ে চলে যায়, যেটা নিয়ে ওর খুব দুঃখ। বিমল ফ্রিল্যান্সার, সস্তায় ফটো এডিট করে দেয়, তাও আবার সেটা সাইবার ক্যাফে গিয়ে। আর বাকি রইল শ্রী। ওর কাজ হাই সোসাইটির বিবাহিত মহিলাদের সাথে সময় কাটিয়ে টাকা উপার্জন। শ্রী বাকি তিনজনকে যতটা সম্ভব হেল্প করে, কারণ টাকা মোটামুটি ওর কাছেই থাকে। একদিন সন্ধ্যায় ওরা প্ল্যান করে একসাথে ড্রিঙ্কস করার। সেই মতো চলল ধাবায়। সেখানে বসে সবাই নিজের জীবনে দুঃখের কথা শেয়ার করতে থাকে, কারণ এইভাবে আর কতদিন চলবে। সারাক্ষণ নেশা করে রাতে বাড়ি ফিরতে গেলে বাঁধা হয়ে দাঁড়ালো প্রবল ঝড় বৃষ্টি। এর মাঝে বাড়ি ফেরা একেবারেই অসম্ভব, কিন্তু নেশা চরমে। তাই বিমল জেদ ধরে বসলো যে আজ রাতে কিছু একটা করতেই হবে। কোনো বারে যাবে, লং ড্রাইভে, আর না হলে অবশ্য এর কোনোটাই সম্ভব হলো না টাকার কারণে। তখন রাঘব বলে, ডিমন্টে কলোনি যাবি? কথাটা শুনে সবাই নড়ে চড়ে বসল। এ কি বলছে? সেই ভুতুড়ে মহলটা নাকি? ঠিক শুনছে তো? এমনিতেই এটা নিয়ে বহু গুজব আছে। রাঘব বলে, চল না, আমার গল্পের জন্য কাজে আসবে। তখন ভীতু সজিত জানায় সে যাবে না, কারণ কাল সকাল 7টায় জ্যোতিষীর সাথে দেখা করার কথা। মা শুধু তার জন্য নয়, বরং চার বন্ধুর জন্যই কথা বলে রেখেছে। কিন্তু বিমল ছাড়ার পাত্র নয়। বিমল ওকে চ্যাংদোলা করে গাড়িতে তুলে পৌঁছল পরিত্যক্ত হন্টেড ডিমন্টে কলোনিতে। এটা বহু যুগ আগের এক মহল। একসময় রাজকীয় হলেও সময়ের প্রবাহে সেটা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ভিতরে ঢুকতেই বিমল দেখে সজিত ভয় পাচ্ছে, তাই ওকে ঠেলে সবাই পালিয়ে যায় উপরের ঘরে। আচমকা এই কাণ্ডে সজিত খেই হারিয়ে ফেলে। এদিকে ওরা তিনজন মজা করে একটা ঘরের ভিতর আসার সময় শ্রী সেইখানে কারোর উপস্থিতি অনুভব করে। সেটা ঠিক কেমন বলে বোঝানো তার পক্ষে সম্ভব না। বাইরে অঝোর বৃষ্টি, আর ভিতরে নির্বাক ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা প্রতিটা দেওয়াল যেন এক রহস্যের মায়াজাল। সজিত এখনো ওদের খুঁজে চলেছে। এই সুবিশাল বাংলোর মধ্যে তাদের শব্দ প্রতিফলিত হয়ে তৈরি করছে এক ভয়ের আবহ। মাঝের মধ্যে ওর লাইটারের আগুন কোনো কারণ ছাড়াই দপদপ করে জ্বলে উঠছে। এর মাঝেও বিমল কোনো সুযোগ ছাড়ল না ওকে ভয় দেখানোর। হঠাৎ রাঘবের মনে হয় ওর পিছনে কারা যেন রয়েছে, কিন্তু আলো ঘোরানোর আগেই তারা হাওয়ায় মিলিয়ে যায়। অতঃপর শ্রী এগিয়ে যায় সজিতকে খুঁজতে। অবশেষে অনেক খোঁজার পর সজিতকে পেলে আচমকা রাঘব এসে তাড়া দিল। দেখে বোঝা গেল ও কোনো একটা কারণে ভয় পেয়েছে। শ্রী বেশি কথা বাড়ায় না, সবাইকে নিয়ে চলল বাড়ির দিকে। পরের দিন সকালে সবাই বেরিয়ে পড়ল জ্যোতিষীর উদ্দেশ্যে। সজিতের মা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবে বলে কথা, মিস করা যাবে না।
তবে যেমন 4 বন্ধু তার থেকেও এক কাঠি উপরে জ্যোতিষী। কুণ্ডলী বের করে 3 জনকে বলল, তোমাদের জন্য সুখবর আছে। মেয়ে তো দূরের কথা, ভবিষ্যতে তোমরা 1 পয়সাও পাবে কিনা সন্দেহ। আর যদি কোনো পাগল মেয়ে ও মেয়ের বাবা তোমাদের সাথে বিয়ে দিতে রাজিও হয়, তাহলে গ্যারেন্টি দিলাম বিয়ের রাতে ডিভোর্স দিয়ে মেয়ে পালিয়ে যাবে। এক কথায় তোমরা একদম ব্র্যান্ডেড গরিব, একদম এই চ্যানেলের ওনার সলমানের মতো। তবে এটা শুনে সবাই রাগারাগি করলে সাজিদের হাত দেখার কুণ্ডলী জ্যোতিষীর কাছে না থাকায় ওদের আগামী শনিবার আসতে বলে। সেখান থেকে প্রত্যেকে রেগে নিজের কাজে বেরিয়ে গেলে হঠাৎ জ্যোতিষী শ্রীকে ফোন করে হকচকিয়ে বলল, তোমার সাথে খুব আর্জেন্ট দরকার, তুমি যেখানেই থাকো এক্ষুনি আমার কাছে এসো। জ্যোতিষী অনেকবার জোর করতে থাকে, উল্টে নেটওয়ার্কটাও কাজ করছে না। শ্রী কি করবে কিছু না ভেবেই বাইক ঘুরিয়ে চলল জ্যোতিষীর কাছে। কিন্তু ওখানে গিয়ে দেখে বাড়ি ভর্তি লোক, পুলিশ পর্যন্ত চলে এসছে। হালকা ভিড় ঠেলে সামনে এগোতেই শ্রীয়ের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ভিতরে ঝুলছে জ্যোতিষীর দেহ। শ্রীয়ের মাথা কাজ করছে না, তাই খবরটা কাউকে না জানিয়ে চুপচাপ বাড়ি ফিরে আসলো। সন্ধ্যায় সবাই দেখা করলো রাঘবের বাড়ি। টিভিতে চলছে সিরিয়াল, কিন্তু রাঘব ব্যস্ত দেমন্টে কলোনির ইতিহাস জানতে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, এই বাংলোর ব্যাপারে মুভিতে যে ইনফরমেশন দেওয়া হয়েছে সেটা কিন্তু একদম সত্যি, এবং এইটা চেন্নাইয়ের আলোয়ারপেট নামক জায়গায় অবস্থিত খুব কুখ্যাত এক ভুতুড়ে মহল। এই বাংলোর অলৌকিক ঘটনা নিয়ে বহু গল্প আজও শোনা যায়, তবে মুভির ক্ষেত্রে কিছুটা এক্সট্রা অ্যাড অন করা হয়েছে। তো রাঘব বলে দেমন্টে কলোনি এই নাম এসছে এক ইউরোপীয় বংশোদ্ভূত ব্যক্তি জন ডিমন্টের থেকে। সে ছিলেন একজন পর্তুগিজ ব্যবসায়ী, যিনি 1800 সালের শেষের দিকে ব্রিটিশ আমলে এসে স্থায়ী হন। চেন্নাইয়ের অধিকাংশ জায়গার মালিক ছিলেন তিনি, এবং তার নামে এই এলাকার নাম হয় ডিমন্টে কলোনি। তো একবার উনি তার স্ত্রী ক্রিস্টিনা ডিমন্টের জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য ডিমন্টে পুরো ভারত থেকে কয়েকজন দক্ষ কর্মকারকে এনে একটা নেকলেস বা লকেট বানিয়েছিল। তাদের একমাত্র সন্তান তখন লিসবন গেছিল পড়াশোনার জন্য, কিন্তু ক্রিস্টিনার জন্মদিন উপলক্ষে বাড়ি ফেরার সময় জাহাজ ডুবে সে মারা গেলে ডিমন্টের স্ত্রী সন্তানের মৃত্যুশোক সামলাতে না পেরে পাগল হয়ে যায়। তাই ডিমন্টের সিদ্ধান্ত নেয় ভারত থেকে সব সম্পত্তি বিক্রি করে নিজের দেশে ফিরে যাবে। সেই মতো নিজের দেশে কয়েক মাস কাটিয়ে কাজের সূত্রে কলকাতা হয়ে চেন্নাই ফিরলে দেখে তার স্ত্রী আরও অসুস্থ হয়ে পড়েছে। পরিচারিকাকে ডেকে জিজ্ঞেস করলে জানতে পারে তার মানসিক অবস্থার অবনতির সাথে ইউট্রাস থেকে রক্তপাত হচ্ছে। ডিমন্টের সন্দেহ বাড়লে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ডাক্তার ডেকে পাঠালে জানতে পারে তার স্ত্রী প্রেগনেন্ট, অর্থাৎ ডিমন্টের অবর্তমানে ক্রিস্টিনার উপরে নির্যাতন হয়েছে। ডিমন্টে ডাক্তারকে রিকোয়েস্ট করে এই খবর যাতে বাইরে না ছড়ায়, কিন্তু ট্রিটমেন্টের জন্য ইস্ট ইন্ডিয়ান কোম্পানিতে ব্যাপারটা জানানোর খুবই দরকার ছিল। তাই ডাক্তার রাজি না হলে ডিমন্টে রেগে পাগল হয়ে যায়, কারণ 24 ঘন্টা নজরদারির পরেও স্ত্রীর সাথে যেটা হয়েছে তার জন্য এই মহলের কোনো লোক দায়ী। তাই ডিমন্টে সেই রাতে ডাক্তার সমেত ক্রিস্টিনাকে শেষ করে একে একে সকল পরিচারিকাদের মারতে থাকে। ততক্ষণে এই খবর ছড়িয়ে পড়লে বাকিরা ডিমন্টাকে মারতে এলে ডিমন্টে ক্রোধের আগুনে চেয়ারে বসে তার প্রিয় বন্দুকটা মাটিতে ঠুকতে থাকে, যেন সে বলছে আজ এই রাত শেষ হবার নয়, সে আবার ফিরবে তার বদলা নিতে। আর তখনই পুরো মহলে আগুন লাগিয়ে ডিমন্টে নিজেকে শেষ করে দেয়। কিন্তু মৃত্যুর আগে ক্রিস্টিনার লকেট আর মহলের উপর দিয়ে যায় অভিশাপ। এরপর থেকে যারাই ডিমন্টে কলোনিতে এসেছে বা থাকার চেষ্টা করেছে কেউ বেঁচে ফেরেনি। এইসব শোনার পর শ্রী বলে, ভালোই তো গল্প বানিয়েছিস, তাহলে তারা কাল বেঁচে ফিরল কি করে? রাঘব হেসে বলে, আরে এটাই তো মজার বিষয়, তারা যে ফিরে এসেছে এটাই তো প্রমাণ করে সব ঘটনা ভুয়ো, এবং সে এইটা নিয়েই গল্প লিখবে। তবে কাল মহলে শুধু গল্পের জন্য নয়, বরং যাওয়ার আরেকটা কারণ ছিল, যেটা হলো জন ডিমন্টের স্ত্রী ক্রিস্টিনার সেই লকেট। রাঘব এলাকার এক বুড়োর থেকে জানতে পারে আজ থেকে 10 বছর আগে দুজন পেইন্টার ডিমন্টে কলোনিতে কাজের সূত্রে আসে, এবং তখন তারা ওই নেকলেস বা লকেটটা চুরি করেছিল। শোনা যায় লকেটের জন্যেই নাকি তাদের মৃত্যু হয়েছিল। তবে ওদের কাছে লকেট পাওয়া না গেলে ভেবেছিল লকেটটা কোথাও বেঁচে দিয়েছে, কিন্তু সেটাও ভুল, কারণ লকেটটা অভিশপ্ত। বলে কেউ যদি লকেট মহল থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে সেটা কিছুদিন পর
আবার নিজে থেকেই মহলে ফিরে আসে। এইটা শুনে শ্রী হাসাহাসি শুরু করলে রাঘব সবাইকে অবাক করে ব্যাগ থেকে বের করে দেখায় ডিমন্টের স্ত্রীর সেই অভিশপ্ত লকেট। এইটা দেখা মাত্রই সবার চোখ ছানা বড়া। বলে এই স্টোন এখনকার মার্কেটে পাওয়া যায় না, দাম প্রায় কয়েক কোটি। এখন পুরোটা বেচতে গেলে হয়তো ধরা পড়ে যাবে, তাই সবাই মিলে এটার কিছু অংশ ভাগ করে বেচলে প্রচুর টাকা পাবে। শ্রী ভেবে দেখল প্ল্যানটা ভুল কিছু বলেনি। এটা বেচে যদি সবার জীবন পাল্টে যায় তাহলে ক্ষতি কি? তখনই দরজায় কড়া নাড়ল ডেলিভারি বয়। পকেটে নেই টাকা, এদিকে বন্ধুরা অর্ডার দিয়েছে খাবার। এদিকে বেজে উঠল সাইরেন। মাইকে শোনা গেল মাঝিদের বলছে সমুদ্রে না যেতে, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি আসতে চলেছে। একদিকে বৃষ্টি আর একদিকে বিয়ার, আড্ডা জমে উঠেছে। তবে আড্ডা থেকে দূর সাজিদ তখনও মরার মতো ঘুমোচ্ছে। তখন বিমল বলল ভূতের মুভি চালাতে। রাঘব তো ভূতের সিনেমার ব্যাপারে ওস্তাদ, সাথে আবার হন্টিং রিয়েলমকে সাবস্ক্রাইব করা, তাই প্লে করলো জাপানিজ হরর মুভি জুয়ন। লাইট বন্ধ করে তিনজন জমিয়ে বসলো সিনেমা দেখতে। বিমল মজা করে বলল, কি ভাই, এখানে হিরোইন আজ কি রাত গানে নাচ করবে না? রাঘব ওর দিকে কটমট করে তাকিয়ে চুপচাপ সিনেমা দেখতে বলে। কিন্তু সিনেমা শুরু হতেই তিনজন ভয়ে কাঠ হয়ে গেল, কারণ টিভিতে দেখা যায় ওদের তিনজনকে বসে থাকতে, সেম ঘর, সেম ড্রেস আর পাশে রাখা বিয়ারের বোতল। শ্রী ভয় টিভি বন্ধ করতে গেলে রিমোট কাজ করে না। হঠাৎ শুনতে পেল টিভিতে বিমল রাঘবকে বলছে, কি ভাই, এখানে হিরোইন আজ কি রাত গানে নাচবে না? অর্থাৎ একটু আগে এই যে জিনিসগুলো তাদের সাথে হয়েছে টিভিতে, ঠিক সেগুলোই চলছে। শ্রী টিভি বন্ধ করতে গেলে রাঘব টেনে বসিয়ে বলে, চুপচাপ দেখ আগে কি হতে চলেছে। তিনজন পাথরের মতো বসে রইল। যা ঘটছে তা কি সত্যি নাকি নেশা চড়েছে? টিভিতে দেখা গেল কিছু সময় ধরে তিনজন বসে থাকার পর বিমল যায় বাথরুমে। টয়লেট করে ফ্রেশ হওয়ার জন্য মুখে জল দিয়ে আয়নার দিকে তাকাতেই পিড়ে চমকে উঠল। ওর চোখগুলো কেমন সাদা হয়ে গেছে। ভয় আরেকবার চোখের জলের ঝাপটা দিয়ে আয়নায় দেখল, এ কি, এটা কি করে সম্ভব? তখনই আচমকা পিছন থেকে গেঞ্জিটা কেউ ধরে খেলনার মতো ছুঁড়ে ফেলে দেয় বিমলকে। প্রচন্ড ভয় চিৎকার করে বন্ধুদের ডাকতে থাকে সে। দরজায় ক্রমাগত মারতে থাকে ধাক্কা, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, কেউ ওর আওয়াজ শুনতে পাচ্ছে না। বিমল তারও স্বরে চিৎকার করতে থাকে, কিন্তু লাভ হলো না। হঠাৎ শ্রী চেঁচিয়ে জিজ্ঞেস করল, এই বিমল, কি করছিস এতক্ষণ বাথরুমে? বিমল আবার সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু এখনো ওরা দুজন বিমলকে শুনতেই পাচ্ছে না। আচমকা আয়নাটা ভয়ঙ্করভাবে নড়তে নড়তে বিমলকে এক অদৃশ্য শক্তির সজোরে আয়নায় মাথা ঠুকে গলা টিপে উপরে তুলে ধরল, এবং এর সাথেই বেসিনে আছড়ে পড়তেই বিমল শেষ। অর্থাৎ এখানে পুরো বিষয়টাই রিয়েলিটি র্যাপিং বা রিয়েলিটি ইন্টারচেঞ্জ হচ্ছে। মানে যার মৃত্যু আসন্ন সে এক অন্য জগৎ বা প্যারালাল ইউনিভার্সে চলে যাচ্ছে। আচমকা বিশাল বাজ পড়ে কারেন্ট গেল। বাইরে বৃষ্টি আর ভিতরে অন্ধকার, সাথে ছাদ থেকে পড়ছে জলের ফোঁটা। শ্রী রাঘবকে মোমবাতি জেলে আনতে বলে নিচে যায় একটা পাত্র আনতে। রাঘব তাকে জেসাস ক্রসের সামনে থেকে মোমবাতি জেলে কিছুটা সরে আসতেই হঠাৎ চোখ সাদা হয়ে যায়। শ্রী দেখে রাঘব একভাবে সাজিতের দিকে তাকিয়ে বিড়বিড় করে মন্ত্র বলে এগিয়ে যাচ্ছে। শ্রী ছুটে এসে ওকে সরিয়ে দিলে তাকের উপর রাখা কেরোসিনের বোতল পড়ে ফেটে যেতেই রাঘব পুনরায় উঠে ওর দিকে মোমবাতি নিয়ে ক্রমশ এগিয়ে যায়। শ্রী ওকে ভয় থামতে বললে মোমবাতি নেভাতে গিয়ে দেখে কোনো কাজ হচ্ছে না, কারণ রাঘব আর শ্রী দুজন আলাদা রিয়েলিটিতে রয়েছে। আচমকা রাঘবের গোটা শরীরে আগুন লেগে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায়। তখনই আগুন বেরিয়ে শ্রী বাথরুমে ছিটকে পড়লে দেখে সেইখানে পড়ে রয়েছে বিমল। শ্রী ভয়ে পালানোর চেষ্টা করলে দরজা কিছুতেই খুললে না, কিন্তু কি অদ্ভুত ব্যাপার, এত কাণ্ডের মাঝে সাজিদ দিব্যি ঘুমোচ্ছে। শ্রী তখনই ভয় দরজা খুলে পালাতে গেলে এক উজ্জ্বল আলোয় চোখ ধাঁধিয়ে দিলে টিভিতে নো সিগন্যালের সাথে ঘটনা থেমে যায়। মানে এতক্ষণ ওরা টিভিতে যা দেখছিল সেটা শেষ, কিন্তু এরপর কি হলো সেটা আর জানা যায় না। এখনো শ্রী টিভি যতবার বন্ধ করার চেষ্টা করছে সেটা নিজে থেকেই অন হয়ে যাচ্ছে। অদ্ভুত ব্যাপার, বিমল
বোর্ড থেকে সুইচ অফ করে প্লাগ বের করলেও টিভি চলছে। তখনই লাইট জ্বালাতে গেলে পুরো ঘরের সার্কিট উড়ে যায়। শ্রী লোকাল ইলেকট্রিক অফিসে ফোন করে জানায় বি ব্লকের কারেন্ট চলে গেছে, কিন্তু লোকটা বলে সে একটু আগেই চেক করে এসেছে, কারেন্ট যায়নি। তাও শ্রী এক্সট্রা টাকা দেওয়ার লোভ দেখিয়ে ওকে আসতে বলে ফোন রেখে দেয়। এই সুযোগে শ্রী দরজা খুলতে গেলে কারেন্ট শক লেগে এমন হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড প্লে হয় যে কান থেকে রীতিমতো রক্ত বেরিয়ে আসে। কিন্তু এর মাঝে একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে যায়, কারণ দরজার বাইরে ইলেকট্রিকের লোক দাঁড়িয়ে, কিন্তু কেউ ওদের চিৎকার শুনতে পাচ্ছে না। লোকগুলো দেখে বি ব্লকে দিব্যি কারেন্ট আছে, কিন্তু ওদের রুমের দরজা লক। তাই লোকগুলো দু চার কথা শুনিয়ে ফিরে যায়। শ্রী তখন আরেকবার ইলেকট্রিক অফিসে ফোন করে বি ব্লকে আসতে বললে লোকটা বলে, কি দাদা নেশা করেছো নাকি? একটু আগেই তো ফিউজ ঠিক করে এলাম, তুমি খুশি হয়ে 50 টাকা দিলে। এই কথা শুনে শ্রী অবাক হয়ে পকেট চেক করলে দেখে সত্যি ওর পকেট থেকে 50 টাকা উধাও। তাহলে এটা কি করে সম্ভব? এ কি স্বপ্ন নাকি বাস্তব? শ্রী তখন ওদের জানায় সকালে জ্যোতিষীর সাথে দেখা করে বাড়ি ফেরার সময় ওনার কল এসেছিল, বলছিল তাদের জীবন সংকটে, তাই দেখা করতে, কিন্তু বাড়ি গিয়ে দেখে তিনি মারা গেছেন। খামোখা ওরা ভয় পেয়ে যাবে ভেবে এতক্ষণ ব্যাপারটা জানায়নি। তখন রাঘব শ্রীর ফোনের কল রেকর্ডিং চেক করতে বললে চমকে দেওয়ার মতো টুইস্ট রিভিল হয়। তখন রাস্তার শোরগোলের কারণে স্ত্রী জ্যোতিষীর কথা শুনতে না পেলেও তিনি বলেছিলেন সজিত নাকি গতকাল মারা গেছে, আর এখন ওদের সাথে যে আছে ও সজিত নয় বরং অন্য কেউ। ওরা সবাই মরতে চলেছে, কেউ বাঁচবে না। এতক্ষণে ওদের টনক নড়ল। শুরু থেকে এত কিছু হয়ে যাওয়ার পরেও সজিত একবারও ওঠেনি, দিব্যি শুয়ে। তখনই ফোনটা গেল অফ হয়ে। এখন প্রায় মাঝরাত, বাইরে প্রবল বৃষ্টি, আর 3 বন্ধু দেওয়ালের এক কোণে বসে। শ্রী বলল সকাল অবধি অপেক্ষা করতে, আশা করছে সকালে কোনো না কোনো সাহায্য পেয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত কেউ ঘুমাবে না, আর একা কেউ কোথাও যাবে না। কিন্তু বিয়ার টানার পর টয়লেট পেয়েছে, কি করা যায়? তাই 3 জন একসাথে গেল বাথরুমে। কারোর ফোনে নেটওয়ার্ক নেই, আর বিমলের ব্যালেন্স নেই, কিন্তু এইভাবে কতক্ষণ? শ্রী কি মনে করে জানলা খুলতে গিয়ে চমকে উঠল। শত চেষ্টা করেও জানলা খোলা যাচ্ছে না, যেন কেউ বাইরে থেকে টেনে ধরে রেখেছে। তখন রাঘবের মাথায় একটা বুদ্ধি আসে। এতদিন ভূতের সিনেমা দেখে কিছু তো কাজে লাগলো। ওর কাছে একটা উইজা বোর্ড ছিল, তাই ওটাকে ব্যবহার করে জানার চেষ্টা করে যে রুমে সত্যি কোনো আত্মার উপস্থিতি আছে কিনা, নাকি সবটাই তাদের মনের ভুল। কিন্তু এই ভুল ভাঙতে বেশি সময় লাগলো না, কারণ ঘরে সত্যি আত্মার উপস্থিতি রয়েছে। তবে সে তাদের কোনো ক্ষতি করতে চায় না, বরং ঘরে অন্য আরও একটা ভয়ানক আত্মা আছে যে তাদের এই ঘরেই শেষ করবে। শ্রী প্রচণ্ড রেগে বোর্ড পুড়িয়ে দিতে বললে আচমকা বোর্ডে নিজে থেকে আগুন লেগে একটা অ্যারো সাইন তৈরি হয়, আর তখনই জানলা নিজে থেকে খুলে প্রচণ্ড বাতাসে অ্যারোটা ঘুরতে শুরু করে। ওদের বুঝতে বাকি থাকে না যে অ্যারো যার দিকে থামবে তার মৃত্যু নিশ্চিত। তখনই সবাইকে অবাক করে সজিত শটান উঠে এক বোতল জল খেয়ে বিছানায় এসে আবার শুয়ে পড়তে জানলা বন্ধ হয়ে যায়। এতক্ষণে অ্যারো রাঘবের দিকে ঘুরে থেমে গেছে, আর তখনই ও শুনতে পায় মাটিতে ভারী কিছু ঠোকার শব্দ। রাঘব ভয় পিছনে ঘুরলে হাড় হিম হয়ে যায়, কারণ সজিতের পাশের চেয়ারে বসে রয়েছে জন ডিমন্টের আত্মা। রাঘব এই দৃশ্য দেখে ভয় চেঁচিয়ে উঠলে ওরা দুজন কাউকেই দেখতে পায় না। দেখা তো দূরের কথা, সামনে বসে থাকা রাঘবের চিৎকার পর্যন্ত শুনতে পাচ্ছে না, ঠিক যেমনটা টিভিতে দেখেছিল। রাঘব কি করবে ভেবে না পেয়ে মার্কার দিয়ে লিখল, সে আমাদের মারতে চায়। তবে কে মারতে চায় সেটা জিজ্ঞেস করার অবকাশ পেল না, কারণ রাঘবকে এক অদৃশ্য শক্তি শেষ করে দেয়। কিছুক্ষণ পর বাথরুমের দরজা নিজে থেকেই খুলে গেলে বুঝতে পারে টিভিতে যেমন করে বিমলের মৃত্যু হয়েছিল ঠিক একইভাবে রাঘবের হয়েছে। তাহলে কি এইবার দুজনের পালা? তারা বুঝতে পারে রাঘব ডিমন্টের লকেট এনে কত বড় ভুল করে ফেলেছে। তখনই আচমকা বিশাল বাজ পড়ার সাথে অলৌকিক কাণ্ড ঘটতে শুরু করে, আর বিমল সে ভয়ে কাঠ, কারণ শ্রীয়ের চোখ সাদা হয়ে গেছে, অর্থাৎ এখন ওর মৃত্যু নিশ্চিত। তবে শ্রী যা বলছে
বিমল কিছু শুনতে পাচ্ছে না। তখনই শ্রী অজান্তে বিমলকে এক থাপ্পড় মারতেই দেওয়ালে মাথা ঠুকে মাটিতে পড়ে চোখের নিমেষে পুড়ে শেষ হয়ে যায়। কিন্তু এটা হলো কি করে? আসলে রাঘব যখন বাথরুমে আটকে ছিল তখন দরজা খুলতে গিয়ে বিমল বেকায়দায় মাইক্রোওভেনে ধাক্কা মারলে ফোনটা ভিতরে পড়ে মাইক্রোওভেনের সুইচ অন হয়ে ফোনের একটা অংশ ফেটে জলের ড্রামে লাগলে ফুটো হয়ে জল বেরিয়ে বিমল ওটা সংস্পর্শে আসতেই শর্ট সার্কিট হয়ে পুড়ে শেষ হয়ে যায়। শ্রীর এখন মাথা কাজ করছে না। এক মুহূর্তের মধ্যে কি যেন একটা হয়ে গেল। সে অনুভব করছে ঘরের ভিতর শীতল হয়ে আসছে। এসি টেম্পারেচার অদ্ভুত রকমভাবে এতটাই কমে চলেছে যে সব কিছুই জমে যাচ্ছে। তখনই দেশলাই খুঁজতে তাকের দিকে চলে গেলে শ্রী একটা অদ্ভুত বিষয় খেয়াল করল। তাকের দিকটা একদম নর্মাল, বেশ গরম, আর ঠিক এক হাত দূরে গেলেই সবটা ঠান্ডা। তখন সে বুঝতে পারে তাকে রাখা জেসাস ক্রস আর পবিত্র বাইবেলের জন্য অশুভ শক্তি মানে ডিমন্টের কোনো প্রভাব পড়ছে না, ঠিক যেমনটা অজান্তে হয়েছিল রাঘবের সময় যখন সে মোমবাতি আনতে গেছিল। অর্থাৎ শ্রী এদিকটায় নিরাপদ। সে বুঝতে পারে এটাই সেই উজ্জ্বল জায়গা যেটা সে টিভিতে দেখেছিল। তাই আর দেরি না করে তাকের পাশের জানলাটা ভেঙে ফেলতে সক্ষম হলে বৃষ্টির রেশ আর ঝোড়ো হাওয়া যেন তাকে নতুন জীবন দেয়। আর তখনই সে দেখতে পেল ঘরের অন্য প্রান্তে দাঁড়িয়ে জন ডিমন্টে। শ্রী কোনো মতে জানলা দিয়ে বেরোতেই যাবে তখনই শুনতে পায় সাজিদ ওকে ডাকছে। অদ্ভুত কণ্ঠে বলে, কিরে ভাই, আমি তো ডেমন্টে কলোনি যেতে চাইনি, তাহলে কেন নিয়ে গেলি আমায় জোর করে? শোন না, আমার খুব ভয় করছে, আমায় নিয়ে যা না এখান থেকে। শ্রী ওকে বাঁচাতে যেতেই মনে পড়ল জ্যোতিষীর কথা। সে বলেছিল তোমাদের বন্ধু আগের দিন মারা গেছে। সাজিদ আবার বলে উঠল, কিরে শ্রী, আমায় বাঁচাবি না? শ্রী ওর ডাক উপেক্ষা করে জানলা দিয়ে সানসেটে ঝাঁপ মারল। কোনো রকমের নিচের তলায় নেমে দেওয়ালের উপর দিল লম্বা ঝাঁপ। কিন্তু পা পিছলে পড়ে যেতেই অনুভব করলো পেটে প্রচণ্ড জোরে লেগেছে। কিন্তু ওই নিয়েই ছুটল মেইন রাস্তার দিকে। রাস্তার এক কোণে টিমটিমে আলোয় একটা চায়ের দোকান তখনও খোলা রয়েছে। একটা লোক আড্ডা দিচ্ছে দোকানদারের সাথে। শ্রী হন্তদন্ত হয়ে লোকটাকে বলে, দাদা আমার সাথে চলুন, আমার ঘরে বন্ধুদের সাথে দুর্ঘটনা হয়ে গেছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, ওরা দুজন কেউ ওকে পাত্তা দেয় না, যেন ওর কথা কানেই যাচ্ছে না। তখন শ্রী রেগে লোকটাকে থাপ্পড় মারতেই চমকে উঠল। শ্রীর হাত লোকটার শরীরের ভিতর দিয়ে হাওয়ার মতো বেরিয়ে যায়, যেন কিছুই হয়নি। এবং এরই সাথে রিভিল হয় মুভির সব থেকে বড় টুইস্ট। শ্রী ছুটে এসে বি ব্লকের সামনে দেখে দেওয়ালের উপর লোহার শিক পেটের মধ্যে ঢুকে পড়ে রয়েছে তার শরীর। অর্থাৎ কিছুক্ষণ আগেই লাফিয়ে নামার সময় শ্রীয়ের মৃত্যু হয়েছে। বৃষ্টি ভেজা রাতে শ্রী অবাক চিত্তে তাকিয়ে রইল নিয়তির দিকে। দূর থেকে ওর দিকে একটা গাড়ি এগিয়ে আসছে, যার মধ্যে বসে রয়েছে সাজিদ এবং তার বুকে ঝোলানো ক্রিস্টিনা ডিমন্টের সেই অভিশপ্ত লকেট। তখনই মনে পড়ল সেই কথাটা। লোকে বলে ডিমন্টের মৃত্যুর আগে লকেটের উপর একটা অভিশাপ দিয়ে গেছিল। কেউ যদি সেই লকেট মহল থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে সেটা কিছুদিন পর আবার নিজে থেকেই মহলে ফিরে আসে। আর বিগত ৩০০ বছর ধরে এই ঘটনা অব্যাহত রয়েছে। বৃষ্টির রাতে সাজিদের পৈশাচিক হাসি আর শ্রীয়ের অবাক করা দৃষ্টির মধ্যে দিয়ে শেষ হয় আজকের মুভি ডিমন্টে কলোনি।